এক গ্রামে রতন নামে খুব ধনী লোক বাস করত। কিন্তু ধনী হলে কি হবে, সে ছিল খুব অসৎ আর কৃপণ। কৃপণ মানে হলো যে লোক খুব প্রয়োজনে টাকা পয়সা খরচ করে না, বরং শুধু সঞ্চয় করার চেষ্টা করে। যাই হোক, এই রতন ছিল সাধারণ কৃপণের থেকেও এক কাঠি বেশি। মানুষকে ঠকিয়ে টাকা উপার্জন করত সে। তবে কৃপণ হলেও নিজের খাওয়া দাওয়ার বিষয়ে সে ছিল সবথেকে এগিয়ে। গ্রামের সকলে যখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ত, রতন তখন এক ঘুম দিয়ে উঠে নতুনভাবে আবার খাওয়া শুরু করত। একদিন হলো কি, হুট করে দুদিনের জ্বরে মারা গেল রতন। মরে যাওয়ার পর জমি জমা ও টাকা পয়সার টানে ভূত হয়ে গেল সে। তারপর বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে লাগলো। বেঁচে থাকা অবস্থায় রতনের কোনো কিছুর অভাব ছিল না। টাকা পয়সা ও জমি জমা ছিল অনেক। তার ছিল 3টা ছেলে। তবে তারা বাবার মতো এমন অসৎ আর হাড়কিপ্টা না। বাবা মারা যাবার পর 3 ছেলে গুরুজনদের সিদ্ধান্ত অনুযায়ী সম্পত্তির বেশিরভাগই দান করে দিয়েছে। বাকি অংশ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে সমানভাবে। এরপর প্রত্যেকে আলাদা বাড়ি বানিয়ে বসবাস করতে লাগলো। এমনকি বাপের ভিটাটাও দান করে দিয়েছে। গ্রামে ঢুকেই রতন শুনতে পেল তার সম্পত্তির কি হাল হয়েছে। তার ছেলেরা মসজিদের সামনে যে জমিটা ছিল সেটা দান করে দিয়েছে মসজিদে। এমনকি মসজিদের উন্নয়নে মোটা অঙ্কের টাকাও দান করেছেন। মন্দিরের সাথে তার দেওয়া দোতলা একটা বাড়ি ছিল, সেটাও নাকি দান করে দিয়েছে মন্দিরের সেবায়েতদের জন্য। পূজার সময় ওই বাড়ির ভাড়া দিয়ে বেশ মোটা অঙ্কের টাকা উপার্জন করত রতন। ওইদিকে আবার 3 ছেলে মিলে স্কুলের জন্য নতুন দালান তৈরির কাজে হাত দিয়েছে। সেখানেও তারা দান করেছে বেশ অনেকটা টাকা। তার রেখে যাওয়া এমন সম্পত্তি এই হাল হবে দেখে রাগে কি করবে বুঝে উঠতে পারল না রতন। এসব দেখে রাগে রি করে উঠল তার বুৎসরির। কত কষ্ট করে যে এসব সম্পত্তি করেছে, কত প্রয়োজনীয় কাজে সে টাকা খরচ না করেই জমিয়েছে। এসব ভাবতে ভাবতে তার ভূত মাথা হয়ে গেল গরম। ধোঁয়া বের হতে শুরু করলো তার মাথার পিছন দিক থেকে। রাগে দিশেহারা হয়ে কী থেকে কী করবে বুঝে উঠতে পারল না। ভূত হওয়ার কারণে অনায়াসে হাওয়ায় ভাসতে ভাসতে যেখানে খুশি সেখানে যাওয়া যায়। এই সুবিধা কাজে লাগিয়ে সে ছুটে গেল বড় ছেলে মনুর কাছে। সে সবেমাত্র স্কুলের দালান তৈরির কাজ দেখাশোনা করে বাড়ি ফিরছিল। আচমকা দিনে দুপুরে ভূত দেখে চমকে উঠল সে। ততক্ষণে ভূত গলায় নাকি সুরে বকাবকি শুরু করছে রতন। বলি, তোদের হয়েছে কি? এভাবে খোলামখুচির মতো টাকা উড়াচ্ছিস কোন মতলবে? জানিস এত টাকা উপার্জন করতে আমাকে কত টাকা জমিয়েছি কষ্ট করে? ভূতটার
চেহারা দেখি ভিড়মি খাওয়ার জোগায় বড় ছেলে মনুর। তার উপর ভূতের এমন সব কথাবার্তায় আরও ভয় পেয়ে গেল সে। চেঁচিয়ে পাড়া মাথায় করে অন্য ভাইদের ডাকাডাকি শুরু করে দিল মনু। তার ডাকে ছুটে এলো মেজো ভাই তনু। খাকা দুপুরবেলা এমন খোলা জায়গায় বাতাসে ভাসতে থাকা ভূত দেখে সেও চমকে উঠল। ওদের এমন ভাবসাব দেখে হকচকিয়ে গেল রতন। বলল, কি হয়েছে তোদের? চোখের সামনে বাপকে দেখেও চিনতে পারছিস না? চেনা তো দূরের কথা, তার কথা কানে যেতেই যার যার বাড়ির দিকে ছুটল দুই ভাই। যেতে যেতে পাড়ার মাথায় তুলে চেঁচাতে লাগলো, ভূত এসেছে গো, ভূত এসেছে। নিশ্চিন্তপুরে ভূত হামলা করেছে। দু ভাইয়ের চিৎকার চেঁচামেচিতে অন্য বাড়ি থেকে লোকজন বেরিয়ে এলো। ভাবসাব দেখে নিঃসন্দেহে অদৃশ্য হয়ে গেল রতন। তারপর মনের দুঃখ মনে চেপে রওনা দিল গ্রামের শেষ প্রান্তের শ্যাওলা গাছের দিকে। আপাতত সেখানেই ডেরা বাঁধবে সে। যাবার পথে তার সাথে দেখা হয়ে গেল পাড়ার কুকুর নান্দুর সাথে। তাকে দেখে নিতান্ত পরিচিতের মতো এগিয়ে গেল রতন, কিন্তু নান্দু তাকে দেখেই গর্জে উঠল ঘেউ ঘেউ করে। তারপর কামড় দিতে ছুটে এলো। এদিকে বুঝি পায়ে কামড় দিব বলে কোনো ঝুঁকি না নিয়ে পালিয়ে বাঁচল রতন। শ্যাওড়া গাছে এসে দেখল সেখানেও জায়গা নেই। আগে থেকে বেশ কিছু ভূত পেতনি এসে জুটেছে সেখানে। তারা যে যার মতো করে একটা মোটা ডালে উপরে বাসা বানিয়ে নিয়েছে। রতনকে দেখেই দূর দূর করে তাড়িয়ে দিল তারা। পুরো শ্যাওড়া গাছ চক্কর দিয়েও পছন্দ মতো জায়গা খুঁজে পেল না রতন। তখন সে ভেসে চলল আরেক প্রান্তে তাল গাছের দিকে। যাবার পথে তার চোখে পড়ল এক জায়গায় বসে এক সাপুড়িয়ে সাপ খেলা দেখাচ্ছে। রতন ভাবল, যাই একটু সাপের খেলা দেখে আসি। অদৃশ্যে লুকিয়ে থেকে সাপের খেলা দেখতে লাগলো রতন। বিনে পয়সায় এমন খেলা দেখা শুধু ভূত বলেই সম্ভব হচ্ছে। কিন্তু টের পেয়ে গেল সাপ। সাথে সাথে ফনা উঁচিয়ে ফোঁস-ফোঁস শুরু করলো। ওঝা সাথে সাথে ভূত তাড়ানোর মন্ত্র আওড়াতে লাগলো। আর টিকতে পারল না রতন, ছুটল তাল গাছের দিকে। সেখানে গিয়েও আরেক বিপদ। রতনকে দেখেই পাতার আড়াল থেকে মুখ বের করে হামদো আর মামদো নামের দুই বিকট চেহারার ভূত দাঁত মুখ খিচিয়ে ভয় দেখালো রতনকে। রতন এসব পাত্তা না দিয়ে এগিয়ে গেল ওদের দিকে। তারপর জানালো আজ থেকে সে এই তাল গাছেই থাকবে। সাথে সাথে চেঁচিয়ে উঠল হামদো আর মামদো। শুরু হয়ে গেল গণ্ডগোল। মারামারি প্রায় শুরু হয়ে যায়। ঠিক এমন সময় ঘুম ভেঙে গেল ভূতপাড়ার মাতব্বরের। সে এসে মস্ত এক ধমক দিয়ে থামিয়ে দিল সকলকে। তারপর সব কিছু শুনে রতনকে বলল, এখান থেকে চলে যাও। তখন রতন খুব অনুরোধ করল একটু জায়গা দেওয়ার জন্য। তখন মাতব্বর বলল, এখানে থাকতে হলে ভূত সমাজের কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। কমপক্ষে 3টা মানুষের সাথে ভাব জমাতে হবে। তাদের প্রত্যেকের বালিশ থেকে একটু করে তুলো আনতে হবে। সেই তুলো দিয়ে আমার মাথার বালিশ বানাতে হবে। তারপর ভেবে দেখা যাবে এখানে তোমাকে জায়গা দেয়া যাবে কি না। যাও এখন ভাগো। যদি একান্তই থাকার জায়গা না থাকে তাহলে
ওই কোণার দিকে একটা গোবর পাড়া আছে, সেখানে থাকতে পারো। মাতব্বরের এমন কথা শুনে খুব অপমান বোধ করল রতন। তিনজন মানুষ তো দূরের কথা, নিজের ছেলেরাই তো ভয় পেয়ে পালিয়ে গেল। মানুষকে হয়তো ভয় দেখানো যায়, কিন্তু তাদের সাথে ভাব জমাবো কী করে? এর চেয়ে মানুষ হয়ে থাকলেই বড় ভালো হতো, বেশ জমিয়ে থাকা যেত সবার সাথে। এই সময় তার মনে পড়ল কুন্দু পাহাড়ের এক সাধুর কথা। শুনেছি সেই সাধু বাবা অলৌকিক ক্ষমতার অধিকারী। তাকে বললে হয়তো এই ভূত জীবন থেকে রেহাই মিললেও হতে পারে। সাথে সাথে ছুটল রতন কুন্দু পাহাড়ের সাধু বাবার আস্তানার দিকে। নানা পথ পেরিয়ে অবশেষে পৌঁছে গেল সাধু বাবার সামনে। মস্ত একটা সালাম ঠুকে সে তার অভিপ্রায় জানালো সাধু বাবার কাছে। তার কথা শুনে হো করে হেসে উঠল সাধু বাবা। হাত জোড় করে সাধু বাবার সামনে দাঁড়িয়ে করুণ মিনতি করছে রতন। কোনো মতে বাবা যদি তাকে পুনরায় মানুষ হওয়ার উপায় বলে দিত। হাসি থামিয়ে সাধু বাবা বললেন, শোনো রতন, জীবিত থাকতে তুমি কোনো ভালো কাজ করনি। বেআইনি সুদের কারবার ছিল তোমার। মানুষকে ঠকিয়ে তুমি টাকা উপার্জন করতে। কেউ তোমার কাছে সাহায্য চাইতে গেলে তুমি তাদের ঘাড় ধরে তাড়িয়ে দিয়েছ। ভিখিরিকে ভিক্ষা দাওনি। অতি কৃপণতার সাথে নিজের সম্পদ গড়েছ। নিজে ভালো খাবার খেয়েছ, কিন্তু তোমার প্রতিবেশী অনাহারে থেকেছে। একবার এক কুকুর তোমার কাছে খাবার চাইতে এসেছিল, তুমি তাকে লাঠিপেটা করে তাড়িয়ে দিয়েছ। তুমি আবার মানুষে ফিরে গেলে কারো কোনো উপকার হবে না। চোখটা বন্ধ করে ভাবতে শুরু করলো রতন। কলিমন্দিরের জমি কেমনভাবে ধোঁকা দিয়ে দখল করেছিল সে। সুদের টাকা শোধ করতে না পারায় বেচারা করিমকে বিক্রি করতে হয়েছিল বাপ দাদার ভিটেখানা। রাস্তার কুকুরটিও রেহাই পায়নি তার অত্যাচার থেকে। বেঁচে থাকতে সে কোনো মানুষকে উপকারই করেনি, বরং লুটেপুটে খেয়েছে সব কিছু। সাধু বাবা তখন হেসে বললেন, তোমার ছেলেরা তোমার মতো অসৎ না। তারা তোমার উপার্জিত সকল সম্পদ দান করে দিয়েছে মানুষের কল্যাণে। তোমার বাবার যে সম্পত্তি ছিল শুধু সেটুকুই তারা তিনজন ভাগাভাগি করে নিয়েছে। যদি তুমি পুনরায় মানুষ হও তাহলে ওদের উপকার হবে না, বরং আরও ক্ষতি হয়ে যাবে। রতন এবার সাধুর কাছে হাত জোড় করে খুব অনুরোধ করে বলল, সাধু বাবা, আমাকে শেষবারের মতো মানুষ হওয়ার সুযোগ করে দাও। এবার আমি সৎ মানুষের মতো থাকব, সকলের উপকার করব। তার কথা শুনে আরেকবার হাসতে লাগলো সাধু বাবা। তারপর বললেন, তোমাকে মানুষে রূপান্তরিত করার ক্ষমতা বা অধিকার আমার নেই, তবে তোমাকে একটা সুযোগ দেওয়া যেতে পারে। যদি তুমি পাশ করো তাহলে সৃষ্টিকর্তা হয়তো তোমাকে সত্যিকারের মানুষ হওয়ার সুযোগ দিলেও দিতে পারেন। রতন তাতে রাজি হয়ে গেল। সাধু বাবা তখন রতনকে তার দিকে তাকাতে বলল। একটা শঙ্খে জোরে ফু দিলেন। সাথে সাথে ভূত থেকে রতন মানুষে রূপান্তরিত হলো। সাধু বাবা বললেন, তোমাকে আমি খুব সৎ ও পরিশ্রমী একজন মানুষের দেহে প্রবেশ করালাম। এরপর তোমাকে পাঠাবো এক গুপ্তধনের পাহাড়ে। সেখানে রয়েছে অজস্র সোনার মোহর ও ধন সম্পদ।
তুমি সেখান থেকে একটা সোনার মোহরও নিয়ে সেখানে ফিরে আসবে। সাধু বাবার নির্দেশ মতো পথ ধরে রতন ঠিকঠাক মতন পৌঁছে গেল সেই গুপ্তধনের পাহাড়ে। কি বিশাল সেই পাহাড়! চূড়ো গিয়ে ঠেকেছে সেই আকাশে। সাধু বাবার নির্দেশ অনুসারে পাহাড়ের চূড়ার কাছাকাছি একটা গুহায় ঢুকলো রতন। সেখানে ঢুকে তার চোখ উঠল কপালে। লক্ষ রাজার ধন সম্পদ পড়ে আছে সেখানে। সোনা দানা হীরা মাণিক্যের অভাব নেই। এগুলো থেকে মাত্র একটি সোনার মোহর নিয়ে যেতে বলেছেন সাধু বাবা। কিন্তু এতগুলো সোনার মোহর দেখে লোভে চকচক করে উঠল রতনের চোখ। ভাবল, মানুষ তো হয়ে যাচ্ছি, বস্তা দুয়েক সোনার মোহর নিয়ে গেলে অন্য কোথাও লুকিয়ে রাখা যাক। তারপর একটা সোনার মোহর নিয়ে হাজির হলেও সাধু বাবা কিছুই বুঝতে পারবে না। সে কি করে জানবে রতন কয়টা সোনার মোহর নিয়ে গুপ্তধনের পাহাড় থেকে এসেছে? যেই ভাবা সেই কাজ। রতন ঝটপট করে বড় বড় দুটো বস্তায় ঠেসে সোনার মোহর ঢুকাতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই বস্তা দুটো একেবারে ভরে গেল। এবার সেগুলো দুই হাতে ধরে গুহার মুখের কাছে নিয়ে গেল রতন। ভীষণ ভারী হয়ে গেছে বস্তা দুটো, টেনে নেওয়া যাচ্ছেই না একেবারে। কিন্তু কিছুতেই প্রাণে ধরে বস্তা থেকে একটা মোহরও ফেলতে রাজি নয় সে। মানুষ হওয়ার পর এসব ধনরত্ন দিয়ে আরাম আয়েসে জীবন কাটাবে সে। কারণ তার ধন সম্পদ তো দান করে শেষ করে দিয়েছে ছেলেরা। কোনো মতে এই ধন সম্পদ নিয়ে ফিরতে পারলেই হয়। এগুলো লুকিয়ে রেখে সাধু বাবার কাছে একটা মোহর নিয়ে যাবে। একেবারে গুহার মুখের কাছে গিয়ে ভীষণ ক্লান্ত হয়ে পড়ল রতন। এবার মোহরের বস্তাসহ পা বাড়াতেই যেন শূন্যে আছড়ে পড়ল সে। শোষো করে নিচের দিকে পড়তে থাকলো। ভয়ে আর আতঙ্কে দিশেহারা হয়ে পড়ল রতন। ওপর থেকে তাকিয়ে দেখে মোহরের বস্তা দুটো মেঘের উপর আটকে আছে, সেগুলো নিচে পড়ছে না। মেঘের উপর থেকে একেবারে ধপ ধপাস করে নিচে আছড়ে পড়ল রতন। নিতান্ত ভূত শরীর বলে রক্ষা। মানুষ হলে হয়তো ভর্তা হয়ে যেত, কারণ ততক্ষণে তার শরীর পুনরায় রূপান্তরিত হলো ভূতে। আর মোহরের বস্তা দুটো মেঘের উপরেই রইল। শরীর ঝেড়ে ঝুরে উঠে দাঁড়াতেই দূর থেকে সাধু বাবার কণ্ঠ শোনা যাচ্ছে, রতন, তুমি যে সত্যিই লোভী তার প্রমাণ আরেকবার পাওয়া গেল। তোমাকে একটা শেষ সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তোমার লোভী মন সেই সুযোগ কাজে লাগাতে পারল না। আর কিছুই করার থাকলো না। এখন থেকে শেষ বিচারের দিন পর্যন্ত তোমাকে ভূত হয়েই থাকতে হবে। এটাই তোমার কৃতকর্মের শাস্তি। অসৎলোভী মানুষ কখনো স্বাভাবিকভাবে বদলাতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না।